আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে সাথে সাথেই তেল সহ পণ্য মূল্যের দাম বাড়িয়ে দেন দেশের ব্যবসায়ীরা, কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশের বাজারে তার প্রভাব পড়ে না। আবারও সে কথার সত্যতা মিলল সয়াবিন তেলের বাজারে। আমদানি ও উৎপাদন পর্যায়ে 2 দফা ভ্যাট বাড়ানোর পরও সয়াবিন তেলের দাম কমেনি। বিস্তারিত সুশান্ত সিনহার রিপোর্টে। আমাদের দেশে তো আন্তর্জাতিক বাজারটা বিশ্লেষণ হয় যখন আপনার দাম বাড়ানোর ব্যাপার আসে, কিন্তু দাম যখন কমে তখন আমাদের দেশে কোনো এফেক্ট নেই। আমরা সাধারণ পাবলিক সাফার করবো, আমরা এইভাবেই মরতে হবে। দেশে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির কথা উঠলেই বলা হয় বিশ্ববাজারে দাম বৃদ্ধির কথা। এর সত্যতা মিলল কারওয়ান বাজারে পাইকারি ও খুচরা সয়াবিন তেল বিক্রির ক্ষেত্রে। বাড়লে তো দেখা গেছে ঘোষণা দেওয়ার আগেই বাজারে বেড়ে যায় অথবা কোম্পানি বাড়ায় দেয়, কিন্তু কমার সময় তো কোনো খবর নেই। আজকে প্রায় এক সপ্তাহ যাবত শুনতেছি যে কমবে, আমি তো পাচ্ছি না। 16 মার্চ সয়াবিন ও পাম অয়েল তেল আমদানিতে 10% ভ্যাট কমিয়ে দেয় সরকার, অর্থাৎ বিদেশ থেকে 100 টাকার তেল আনার খরচ কমেছে 10 টাকা। এর দুদিন আগে 14 মার্চ দেশে উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে 15% ভ্যাটের সবটাই প্রত্যাহার করে এনবিআর। তেল মিল মালিকদের এখানেও ভ্যাট বাবদ খরচ কমেছে 100 টাকায় 15 টাকা। সব মিলিয়ে 25% ভ্যাট কমেছে, অথচ সয়াবিন তেল ও পাম অয়েলের বাজারে এখনো কোনো প্রভাব পড়েনি। আরো কমবে, সরকার যে অনুপাতে ভ্যাট কমাইছে ওই অনুপাতে এখনো কমেনি। সরকার ট্যাক্স কমিয়েছে, কিন্তু বাজার কোম্পানিরা এখনো সে মাল দিচ্ছে না বাজারে। 750 করে নিচ্ছে, কিন্তু সরকার রেট অনুযায়ী এতদিনে তো তেলে লিটারে প্রায় 10 থেকে 15 টাকা কমানোর কথা ছিল, কিন্তু তারা এখনো একটু কমায়নি। পাম বিক্রি করতেছে 133 টাকা লিটারে, আর গ্যালান যেগুলো আছে যেগুলো 5 লিটার 785 করে বিক্রি করতেছি, 1 লিটার 165 করে বিক্রি করতেছি। পরিমাণে কোনো মানে ঘাটতি নেই। বোতল তেল আছে অ্যাভেলেবেল, পুষ্টিতে হাজার কার্টুন আছে। তবে লিটারে 10 টাকা কমেছে খোলা সয়াবিন তেল ও পাম অয়েলের দাম। খুচরা বাজারে নজরদারির চেয়ে তেলের ডিলার ও উৎপাদক পর্যায়ে সরকারের নজরদারি বাড়ানোর তাগিদ ভোক্তাসহ দোকানীদের। ডিলারের থেকে আমরা মাল নিয়ে আসি, কিন্তু ডিলার দেখা গেছে আপনার মনে করেন ওনার কাছে যে রিজার্ভ থাকে ওই রিজার্ভটা মাল কমলে কমায় না, ওই গায়ে রেট আছে ওই রেটে উনি দিয়ে নির্দিষ্ট একটা বেতন পায়, তার কিন্তু বেতনের টাকা দিয়ে মাস চলতে হয়। তারা শুধু বুঝতেছে যে এটা কত বড় একটা মানে নীরব দুর্ভিক্ষ যেটাকে বলা হয়। আগে 1000 টাকা বাজার করতে গেলে আপনার 7, 8, 9, 10 কেজি কিনতে পারতাম, মনে হয় যে 1000 টাকা বাজার করলে আমরা 500 কেজি যে চিনি নিচে। চড়া দামে পুরনো বোতলজাত সয়াবিন তেল শেষ না হওয়া পর্যন্ত কোম্পানিগুলো নতুন দামে তেল বাজারে ছাড়বে না বলেও শঙ্কা দোকানীদের। সুশান্ত সিনহা, 71, ঢাকা। তেল, চাল, ডাল, চিনি নিয়ে হইচইয়ের মাঝেই দাম বেড়েছে গুঁড়া দুধ সহ বিভিন্ন প্রকার শিশু খাদ্যের। বেড়েছে প্রতিদিন ব্যবহারের পণ্য সাবানের দামও। ব্যবসায়ীরা বলছেন দাম বাড়িয়েছে উৎপাদক প্রতিষ্ঠান। তেল, পেঁয়াজ, চিনির দাম বাড়লে বাজারে যেমন অভিযান চলে তেমনটি দেখা যায়নি শিশু খাদ্য বা সাবানের ক্ষেত্রে। এসব পণ্যের দাম নিয়ন্ত্রণেও অভিযান চায় ভোক্তাদের সংগঠন ক্যাব। অনুপ অধিকারী তরুণের রিপোর্ট। হইচই অভিযান মিডিয়া কাভারেজ এখন সবই তেল, চিনি, চাল, ডাল নিয়ে। কখন যে সাবান, ডিটারজেন্ট, নুডলস আর গুঁড়া দুধের দাম বেড়েছে সেদিকে হয়তো খেয়ালই নেই কারো। যে লাক্স সাবান এতদিন কিনেছেন 50 টাকায়, সেটি এখন 65 টাকা। 120 টাকার 1 কেজি রিন ডিটারজেন্ট এখন 140 টাকা। 85 টাকার 1 কেজি প্যাকের হুইল পাউডারের দামও বেড়েছে 20 টাকা। বেড়েছে সব প্রকার নুডলসের দাম। 130 টাকা প্যাকের ম্যাগি নুডলসের দামও এখন 140 টাকা। পিছিয়ে নেই গুঁড়া দুধ। বিভিন্ন ব্র্যান্ডের গুঁড়া দুধের দামও বেড়েছে কেজিতে অন্তত 50 টাকা। রিন পাউডার ছিল 120 টাকা, 140 টাকা হচ্ছে। হুইল পাউডার 1 কেজি 85 ছিল, 105 টাকা হচ্ছে। রিন পাউডার 60 টাকা ছিল আধা কেজি, এখন 70 টাকা হয়েছে। ম্যাগি নুডলস 130 টা ছিল, 140 টাকা হয়েছে। আমাদের ইনকাম তো বাড়তেছে না, কিন্তু খরচ প্রতিদিনই বেড়ে যাচ্ছে। প্রতিটা জিনিসের দাম বাড়তেছে, খরচ করে কোনো শান্তি পাওয়া যাচ্ছে না আর কি। যে খরচ ঠিকই হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কম করে খরচ করবো, কিন্তু দেখা যাচ্ছে না মাস শেষে কোনো টাকাই থাকতেছে না। এখানে সেভিংসটা একদম নাই, উল্টা সেভিংসের আগের থেকে ওখান থেকে এক্সট্রা চলে যাচ্ছে আর কি। খরচ যে বাইরে গেছে, আমার আয় তো নাই, তা আমি কিভাবে বাঁচবো? বাঁচুম কিভাবে? বাঁচার তো কোনো ওয়ে দেখি না। ব্যবসায়ীরা বলছেন পণ্যের দাম কোম্পানি থেকে বাড়ালে তাদের কিছুই করার থাকে না, বরং দাম বাড়লে বিক্রি কমে যায় তাদের। তেলের কারণে তো সবাই তেলে ব্যাট বসাইছে সরকার, ওই কারণে তেলের দাম বাড়ছে, কিন্তু কোম্পানি তো আমরা জিনিসগুলো বাড়াইছে, এগুলো কিছু বলে না আমাদেরকে। কি কারণে বাড়াইতে? শুধু বাড়াইতে আছে। 1 বছর পাই আমরা 2-3 বার যদি দাম বাড়াই, মানুষে কিভাবে খাইবে, কিভাবে নিবে এগুলো? কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বলছে ভোক্তাদের স্বস্তি দিতে হলে বাজারে নজরদারি বাড়ানোর বিকল্প নেই। নজরদারির প্রয়োজন আছে, এতে কোনো সন্দেহ না। তবে একটা কথা অস্বীকার করা
দুরূহ যে এখন সব আমদানি পণ্যেরই মূল্য বাড়ছে। এর সাথে তো আর কি আপনার এক শ্রেণীর ব্যবসায়ী আছে যারা যখন দাম বাড়ে তখন ওদের যে আয় যাতে না কমে বা রিয়েল ইনকাম যাতে না কমে, ক্ষুদ্র ব্যবসায়ী ও বড় ব্যবসায়ী সবাই পরে কি দামটা বাড়ায়। বাস্তবতা হলো শিশু খাদ্য আর সাবানের মতো পণ্যের দাম বাড়লেও তা নিয়ে কখনো তেমন অভিযান হতে দেখা যায় না। অনুপথিকারী তরুণ, ৭১, ঢাকা। টানা 3 দিনের ছুটিতে পর্যটকের ভিড় বেড়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে। বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস ছাড়াও সাপ্তাহিক 2 দিনের ছুটি মিলিয়ে 3 দিনের ছুটিতে সৈকতে পর্যটকদের উপস্থিতির কারণেই এই ভিড়। সমুদ্র সৈকত ছাড়াও অন্যান্য পর্যটন স্পটগুলোতেও ভিড় রয়েছে পর্যটকদের। পর্যটন ব্যবসায়ীরা দাবি করেছেন এই ছুটিতে আনুমানিক 1 লাখের মতো পর্যটক কক্সবাজারে অবস্থান করছেন। এদিকে টানা 3 দিনের ছুটির কারণে মানুষের চাপ বেড়েছে পাটুরিয়া ঘাটে। বৃহস্পতিবার থেকেই অতিরিক্ত যানবাহন ও যাত্রীর চাপ সামলাচ্ছে ঘাট কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানান ঘাটে সবসময় পারাপারের অপেক্ষায় থাকছে 400-রও বেশি যানবাহন। প্রতিটি যানবাহনের ফেরি পার হতে সময় লাগছে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। যাত্রীবাহী যানগুলো পার করা হলেও ঘাটে আটকে আছে পণ্যবাহী ট্রাক। পরিবহনের চাপ সামলাতে ছোট বড় 19টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে। এদিকে টানা 3 দিনের ছুটির কারণে এবছরের ঘোষিত সাহিত্যে স্বাধীনতা পদক পুনর্বিবেচনার দাবি তুলেছেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। সকালে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে স্বাধীনতার দিবস বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে তিনি এই দাবি তোলেন। তিনি আরও বলেন, রাজাকারের তালিকা তৈরি করলে আজ মুক্তিযোদ্ধাদের নিয়ে বিতর্ক ওঠার সুযোগ থাকতো না। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। বিরোধী রাজনীতির দেশপ্রেমের অভাবেই স্বাধীনতার স্বপ্ন বাধাগ্রস্ত হচ্ছে। ছায়া সংসদের আদলে বিতর্কে সরকারি দল হিসেবে অংশ নেয় ঢাকা সিটি কলেজ, আর প্রস্তাবের বিরোধিতায় বিরোধী দলে ছিল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ। বিরোধী দল গণতান্ত্রিক সুযোগ সুবিধা পাচ্ছে না, আমলাতান্ত্রিক দুর্নীতির ফলে স্বাধীনতা। যুক্তি আর প্রতিযুক্তিতে মুখর বিতর্ক শেষে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, আজও আমরা টিকিয়ে রেখেছি পুঁজিবাদী রাষ্ট্রীয় কাঠামো। সমাজ বদলের জন্য যে সাংস্কৃতিক চেতনা দরকার সেইটাই আমরা করতে পারছি না। মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে বিতর্ক শেষ হতে পারত যদি রাজাকারের তালিকা করা যেত, বলেন এই শিক্ষাবিদ। সেই সাথে আলোচিত স্বাধীনতা পদক প্রসঙ্গেও কথা বলেন তিনি। তার যে পরিচয় জানলাম এবং তিনি একটা মামলায় অভিযুক্ত হয়ে এবার জেলও কেটেছেন বলে জানতে পারলাম। কেমন করে পেলেন যে এটা খুবই অপ্রত্যাশিত ছিল, আগেও একবার হয়েছিল। এটা তো অবশ্যই, এটা তো পুনর্বিবেচনা করতেই হবে। তালিকা দরকার ছিল রাজাকারদের, সেইটা তৈরি করলে কিন্তু মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি কোনো সমস্যা থাকতো না, কেননা বাকিরা আমরা জানতাম যে বাকিরা সবাই মুক্তিযোদ্ধা। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরীর পরিচালনায় প্রতিযোগিতার ফাইনালে বিজয়ী দল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ। এই প্রস্তাবটি এই ছায়া সংসদে গৃহীত হয়নি। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা। করোনা পরিস্থিতিতেও শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য সারা দেশে ব্লেন্ডেড এডুকেশন ন্যাশনাল পলিসি চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। শুক্রবার দুপুরে চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে আইসিইউর উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি বলেন, করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীরা যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে সেজন্য ব্লেন্ডেড এডুকেশনের একটি জাতীয় নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। এই মাসেই প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে বলে জানান দীপু মনি। আজ পবিত্র শবে বরাত, ইসলামে মহিমান্বিত রজনী। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় সারা দেশে পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি বর্ষের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে মুসলমানরা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করেন। মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ আদায় করেন এবং কোরআন তিলাওয়াত করেন। অতীতের পাপ অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন। পবিত্র শবে বরাতকে কেন্দ্র করে বাড়িতে বাড়িতে হরেক রকমের হালুয়া, ফিরনি, রুটি সহ উপাদেয় খাবার তৈরি করার প্রচলন রয়েছে। পবিত্র শবে বরাত মাহে রমজানেরও আগমনী বার্তা দেয়। লাইলাতুল নিসফে শাবান, কিয়ামুল লাইলাহা ওয়া সিয়ামুল ইয়াউমাহা। আজকাল রাত্রে বরিয়া নফল ইবাদত করবেন, কালকে রোজা রাখবেন,
এটাই হাদিস এতুরি। করোনার কারণে তো আমরা 2 বছর পরে ঘরবন্দি ছিলাম, ইবাদত ঠিকমতো করতে পারিনি। গত বছরের আগের বড় আমরা এই শবে বরাতের নামাজ এই বায়তুল মাকরম পড়তে পারিনি। তো যাই হোক, ইনশাল্লাহ এবার আশা করি করোনা পরিস্থিতি ভালো আমরা পড়তে পারবো। আজকে সারা তাসবিহ তলে সাথে কাটবো, কালমার সাথে কাটবো, নামাজের সাথে কাটাবো, এই হয় ইনশাআল্লাহ। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা উদযাপিত হলো শুক্রবার। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে এই দোলযাত্রা বা হোলি উৎসব শুরু হয়। করোনার প্রথম 2 বছরে এই উৎসবে রং খেলা বন্ধ থাকলেও এবার সীমিত পরিসরে চলে এই আয়োজন। রাজধানী সহ সারা দেশের মন্দিরগুলোতে পূজা, হোমযজ্ঞ, প্রসাদ বিতরণ সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই নারী পুরুষ নির্বিশেষে আবির, গুলাল ও বিভিন্ন রং নিয়ে খেলায় মাতেন। এইবার তাড়াতাড়ি এসেছি, কারণ উপবাস করে থাকি, ঠাকুরের পূজা না দিলে আসলে মনটা ভালো লাগে না। আবিরের রঙে সবার জীবন অনেক রঙিন হয়ে উঠুক, মঙ্গল কামনা করতেছি। এই আমাদের বাংলাদেশে মহামারী একটা যে আমাদের প্রভাব ফেলছে, সেটা যেন খুব তাড়াতাড়ি এখানে চলে যায়। হোলি কিনলাম আর এখন আনন্দ করব। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি, এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আবির দেওয়া হয়। মা বোনরা সকলে, ছোট বড় সকলে প্রণতি জানায়। এটা একটা উৎসব। কুষ্টিয়ার ছেউড়িয়ায় আজ আনুষ্ঠানিকভাবে শেষ হবে দোল উৎসব এবং সাধু সঙ্গের। এর আগে বৃহস্পতিবার শেষ হয়েছে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও গানের অনুষ্ঠান। পূর্ণ সেবার পর শ্রদ্ধা জানিয়ে আজ যার যার গন্তব্যে ফিরবেন বাউল ফকিররা। কুষ্টিয়া থেকে শাহিন আলীর তথ্য, ছবিতে প্রতিবেদন। টানা 3 দিন সাধু আর হাজারো ভক্তের চলাফেরায় মুখর ছিল লালনের আখড়াবাড়ি। সেই মিলন মেলা থেমে যাবে আজ। এ কদিন লালনের গান আর বাণী চর্চায় মেতেছিলেন সবাই। ছোট ছোট আস্তানায় চলেছে গানের আসর। বিভিন্ন জায়গার মানুষ আমরা একত্রিত হই, এখানে একত্রিত হয় এইভাবে, এই মন বিনিময়ের কারণে। সাইজে বলছে এখানে মানুষ গরু নিষ্ঠা যার সর্বসাধন সিদ্ধি হয় তার, নদী কিংবা বিল বা উড়খাল সর্বস্তরে একই এক জল। মিলন মেলা ভেঙে গেলে বিষাদ হয়, এটা দুনিয়ার চিরাচরিত নিয়ম। এরকম মেলা ভেঙে গেলে আবার বিষাদের ছায়া পড়বে। লালন একাডেমির আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় 3 দিন ধরে ছিল নানা আয়োজন। সব থেকে বড় কষ্ট হলো আমরা যখন এই সাধুগুরুর কাছ থেকে চলে যাব, তখন মনে হবে কি যেন আমি হারিয়েছি। এই দোল পূর্ণিমায় অনেক সাধনের বিষয় লালন সাইজি লিখেছেন, বিজয় সরকার লিখেছেন। আমরা হয়তো অত সাধন সিদ্ধি নাই, আমরা তাদের অনুসারীটা, তাদের দোহাই দিয়ে চলাফেরা করি। খুবই কষ্ট লাগে যে সাধুদেরকে ছেড়ে কিভাবে বাড়িতে গিয়ে এখন থাকবো, এত সাধুর মধ্যে থাকলাম, কত ভালো লাগছিল। হানাহানির এই বিশ্বে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষকে একই ধারায় আনতে লালনের বাণী সবার জন্য প্রেরণা, বলছেন সাধু আর ভক্তরা। মনিরা কাজুরি, ৭১। বঙ্গবন্ধু জন্মেছিলেন বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। আজ সারা বিশ্বে বাংলাদেশের নাম উচ্চকিত হয় সমহিমায়। বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক আলোচনা অনুষ্ঠানে কথা বলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সম রেজাউল করিম বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা এনে না দিলে বাঙালি জাতিকে পাকিস্তানের দাসত্বের ভেতরে থাকতে হতো। বঙ্গবন্ধু নিজের জীবন বাজি রেখে বাঙালি জাতিকে একত্রিত করে মুক্তির সংগ্রাম করেছেন। সেই ধারাবাহিকতায় তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অর্থনৈতিক মুক্তির দ্বারপ্রান্তে এনেছেন। কিভাবে অসহায় কৃষকের কষ্টের কথা বুঝতে হবে, কিভাবে পুঁজিবাদীদের কাছ থেকে তাদের সম্পদ ভাগ করে মানুষের কাছে নিয়ে আসতে হবে, তিনি সেটা বুঝতেন। বিশ্ব পরিমণ্ডলে এজন্য বঙ্গবন্ধুকে বলা হতো শোষিতের কণ্ঠস্বর। আর বর্তমান প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে যে জলবায়ু সম্মেলনে বিশ্বের ১০২টি রাষ্ট্র অংশগ্রহণ করেছিল, সেখানে শেখ হাসিনাকে বলা হয়েছে দুর্গতদের কণ্ঠস্বর।
একজন ছিলেন শোষিতের কণ্ঠস্বর আর একজন দুর্গতদের কণ্ঠস্বর। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মানুষের ভালোবাসা ও আবেগ অনুভূতি নিয়ে বিভিন্ন সময়ে বহু গান প্রকাশিত হয়েছে। সেই সব গানে উঠে এসেছে বঙ্গবন্ধুর মানবিকতা, তার বীরত্ব গাঁথা আর নেতৃত্বের গল্প। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। বঙ্গবন্ধু তিনি শুধু একটি নাম নন, জাগ্রত এক ইতিহাস। বঙ্গবন্ধু বাঙালি এবং স্বাধীনতা এক সূত্রে গাথা। এই শ্রেষ্ঠ বাঙালিকে নিয়ে এ পর্যন্ত বহু গান রচনা করেছেন শিল্পীরা। এখনো সেই ধারা অব্যাহত রয়েছে। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি। 1971 সালের এপ্রিল মাস আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রাতে সংবাদ পরিক্রমায় বাজানো হয়েছিল শোনো একটি মুজিব গানটি। তবে পুরো গান একবারে বাজানো হয়নি, বাজানো হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণের মাঝে মাঝে। গৌরী প্রসন্ন মজুমদারের কথায় গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন অংশুমান রায়। বাংলাদেশ আমার বাংলাদেশ। 80-র দশকের শেষ ভাগে রাজনৈতিক নেতাদের চোখ রাঙানিকে উপেক্ষা করে সুরকার মলয় কুমার গাঙ্গুলি ও গীতিকার হাসান মতিউর রহমানের হাত ধরে সৃষ্টি হলো যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই গানটি। এত মিষ্টি কণ্ঠে গেয়েছিলেন সাবিনা ইয়াসমিন, যা আজও মানুষের মুখে। জাতির পিতাকে নিয়ে গাইলেন কুমার বিশ্বজিৎ, হে বন্ধু বঙ্গবন্ধু তোমার কালো ফ্রেমের চশমাটা আমায় দাও। গাজী মাজহারুল আনোয়ারের লেখা গানটিতে সুর করেছেন কিশোর দাস ও সঙ্গীতায়োজন করেছেন মানাম আহমেদ। ওনার প্রতি আমার অনেক লেখা আছে, অনেক কিছুই আছে, এবং এগুলি শুধু কবিতার জন্য আমি কবিতা লিখিনি, এটি আমার অন্তরকে স্পর্শ করি, আমি ওনাকে সবসময় অন্তরেই রাখি। বাংলা সাহিত্যে বঙ্গবন্ধু একটি মহাকাব্যের নাম, তাই যতদিন এই দেশে কবিতা গান রচিত হবে ততদিন বঙ্গবন্ধুর নামটি উচ্চারিত হবে সগৌরবে, আলোক বর্তিকা হয়ে পথ দেখাবে আপন মহিমায়। কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য ওঠার এই তো সময়। সেই স্বপ্নটাই তো আমাদের বঙ্গবন্ধুর ছিল, এবং সেই স্বপ্নটা উনি সমস্ত দেশের বাইরের মানুষের অন্তরে ছড়িয়ে দিয়েছিলেন, যার জন্য মুক্তিযুদ্ধটা এমন একটা যুদ্ধ, এটা স্বতঃস্ফূর্ত যুদ্ধ। তুমি আসলে দেখি প্রতি হৃদয়। কামরুন নাহার রাখি, 71, ঢাকা। সম্পূর্ণ নতুন রূপে যাত্রা শুরু করলো মেকওভার এবং লাইফস্টাইল ব্র্যান্ড ডিভাইন বিউটি লাউঞ্জ। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল তুতলি রহমানের ফ্যাশন শো। রাজধানীর বনানীতে 8 বছরের এই পুরনো আউটলেটকে আবারও নতুন রূপ দেওয়া হয়েছে। নরওয়ের দূতাবাস ঢাকার রাষ্ট্রদূত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। নতুন সব সেবা প্রদানের লক্ষ্যে সম্পূর্ণ নতুন আঙ্গিকে সাজানো হয়েছে আউটলেটটি। এখানে সিগনেচার ব্রাইডাল মেকওভার ছাড়াও পার্টি মেকওভার, ফেসিয়াল, স্পা এবং ত্বকের যত্নের সমাধানও দেওয়া হয়। আমাদের ক্লায়েন্টরাও বলছিল একটু বড় জায়গা নেন, আমিও ভাবছিলাম বড় জায়গা নিলে আমি ভালো সার্ভিস দিতে পারবো, আরও অনেক নতুন নতুন সার্ভিসও আমি ইন্ট্রোডিউস করেছি এখানে। সো মূলত আজকের এই ওপেনিংটা হচ্ছে একটা রিলোকেট করে সবাইকে জানানো যে আমরা এই জায়গায় এসছি, অ্যান্ড অলসো পুরনো থেকে একদম বেরিয়ে নতুন কিছু একটা যাত্রা শুরু করছি। ব্র্যান্ডিংটাই নতুন করে হয়েছে।